ওহ! শেষ পর্যন্ত একটা স্বস্তির জয়, এবং যেই জয়টা পাওয়া খুব, খুব বেশি প্রয়োজন ছিল। সুপার 4 এর মতো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। ১ম ম্যাচটা আপনি খেলতে নামছেন আপনার আর্ক রাইভালস এর বিপক্ষে। এবং সেই রাইভালরিটা আজ আমি বলব যে এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানে আর কিন্তু সাধারণ ৮-১০ টা ম্যাচের মতো নয়। এবং সেই ম্যাচটা ভিন্ন মাত্রা নিয়ে অবশ্যই মানে আসতে পারে, এবং সেভাবে এসেছে। এশিয়া কাপটা এতক্ষণ পর্যন্ত খুবই স্লো যাচ্ছিল, একটু স্টেডি যাচ্ছিল, একটু বোরিং যাচ্ছিল, বাট সুপার 4 শুরু হতেই প্রথম ম্যাচ থেকেই যেন একটা টান টান উত্তেজনাকর টুর্নামেন্টের বাকি হাফটুক আমরা বলতেই পারি এই বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল। এবং শেষ পর্যন্ত যে এটা বাংলাদেশের পক্ষে গেছে বা ফেভারে গেছে, এই স্মৃতিটাও বেসিক্যালি আমাদের জন্য বলতে হবে অনেকটা নতুন। বিকজ এরকম টাইট ম্যাচ আপনি হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই ম্যাচটা আমাদের জেতারই কথা ছিল ভাই, একদম একটা স্টেজে বা ১৭-১৮ ওভার পর্যন্ত যখন তাওহিদ হৃদয় আউট হয়ে যান, তারপরেও ম্যাচটা আমাদের গ্রিপে ছিল। এই ম্যাচটা আমরা বলা যায় যে হারতে হারতে জিতে গেছি একদম শেষ মোমেন্টে, বাট স্টিল এরকম সিচুয়েশন থেকেও যে ম্যাচটা আমরা বের করে আনতে পেরেছি, আই থিঙ্ক দ্যাট শুড বি দ্য মোস্ট পজিটিভ সাইডস the with what we can talk about. সো এই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে আমি যেন একটু স্মৃতিকাতর হয়ে আজ থেকে প্রায় ৯ বছর আগে চলে যাচ্ছিলাম, এবং একটা ভয় যেন আমাকে পেয়ে বসেছিল। সেই ভয়টা কি, এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সুপার 4 এর ম্যাচটা কিভাবে বের করে নিল কোন দিক দিয়ে, সেটা নিয়ে ছোট্ট করে আলোচনা করব ওয়ার্ড দ্য পিচে। ৯ বছর আগের একটা স্মৃতির কথা বলছিলাম, স্মৃতি কাতরতার কথা বলছিলাম। আপনারা সবাই জানেন যে আমি কোন ম্যাচটার কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ অফ টি-20 ওয়ার্ল্ড কাপ 2016, যেটা ভারতে হয়েছিল। ব্যাঙ্গালোরের মাঠে খেলা, এবং একটা প্যাকড স্টেডিয়ামে তখন খেলা হচ্ছিল, এবং সেই স্টেডিয়ামটাকে মোটামুটি শেষ ২-৩টা বল পর্যন্ত স্তব্ধ করে রেখেছিল বাংলাদেশ দল। জয়ের খুব কাছে, ইফ আই এম নট রং ৩ বল থেকে ২ রান বা ৪ বল থেকে ২ রান এরকম একটা ইকুয়েশন ছিল, এবং তখনই সেই আত্মাহুতি। প্রথমে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে মুশফিকুর রহিম, মানে আগে পরে আর কি মুশফিকুর রহিম, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ। ঠিক একই সিনারিও যেন এই ম্যাচেও চলে আসলো, এবং এখান থেকে কক্ষচ্যুত হয়ে ম্যাচ হারাটা আমরা সেই ১৬তেও দেখেছি, এবং আজকে মনে হচ্ছিল ওরকমটা হয়ে বসে কিনা। বাট এখানেই একটা পরিণত বোধের স্পষ্ট ছাপ দেখা গেছে আমাদের এই দলটাতে, বাংলাদেশ দলটাতে, এবং এটাই কিন্তু আমাকে খুব বেশি স্বস্তি দায়ক একটা অবস্থায় ফেলতে পেরেছে বা রাখতে পেরেছে বলাই যায়। বাট এখান থেকে আমরা ম্যাচ বের করে আনতে পেরেছি, কেমন মানে ওই ম্যাচেও মুশফিকুর রহিম একটা ৪ মেরে বুনো উদযাপন করছিলেন ম্যাচ শেষ হওয়ার আগেই, তারপরে সেই দুটো উইকেট, এবং তারপর মুস্তাফিজের রান আউটটা হয়ে যাওয়া সেক্ষেত্রে, এবং প্রায় সেম একটা মোমেন্ট কিন্তু এই ম্যাচেও হয়ে যাচ্ছিল বলতে হচ্ছে। মানে জাকের আলী যখন ওই শেষ ওভারে ৫টা রান দরকার, একটা বাউন্ডারি মেরে ইকুয়েশনটা ৫ বলে ১ রানে নিয়ে আসলেন। কামন, ১ রান, ১০ রান না, ৫ বলে ১০ না, আমাদের ৫ বলে ১ রান দরকার। আপনি তার ঠিক পরের বলটাই সানাকার একটা অ্যাঙ্গেল অবস্থা থেকে বা অ্যাঙ্গেল সিচুয়েশন থেকে যখন বলটা করছেন, সানাকা সেই অ্যাঙ্গলিং বলটাকে আপনি কেন মাঠের বাইরে পাঠিয়ে সেই হিরোইজমটা দেখাতে গিয়ে ভুল করে ফেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, সেটাকে আবার ফিরিয়ে আনছেন ভাই। আমাদের ১ রান দরকার। আপনি ওই নিরীহ দর্শন বলটাকে যদি আলতো করে একটা কাভার ড্রাইভ করে, একটা অফ ড্রাইভ করে পাঠিয়ে একটা রান নিয়ে নিতেন, ইজিলি কিন্তু আমরা ম্যাচটা জিতে যাই। এবং তারপরে শেখ মাহেদিও সেই একই কাজটা করলেন। ডাউন দ্য উইকেটে এসে দাসুন সানাকার সেই মানে হাফ লেন্থের বল বা একটা বাউন্সার বল পুল করতে গেলেন কেন? ১ রান দরকার। এই অবস্থা থেকে ব্রেইন ফেড হওয়ার সিচুয়েশন আমরা অনেক আগে, অনেক সময়, অনেকভাবেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে দেখেছি, এবং সেটা হতে হতে শেষ পর্যন্ত বেঁচে গেছে নাসুম এবং সেই শামীম পাটোয়ারির রানিং বিটুইন দ্য উইকেট। এবং নাসুমের কথা বলতেই হয়, যদি চারিত আসালাঙ্কার থ্রোটা একটু এদিক সেদিক লাগতো, সেই স্মৃতিটাই কিন্তু ফেরত আসতো আবারও। সো ভাগ্য সেই সাইকেলটা পূর্ণ করেনি, থ্যাঙ্কস টু লাক ডেফিনেটলি। বাট বাংলাদেশ আজকে বলবো যে লাকের চাইতে কিছু কিছু স্ট্রং ডিসিশন নিয়ে ডেফিনেটলি এই ম্যাচটা জয়লাভ করেছে। ফার্স্ট অফ অল আমি বারবার বলছিলাম, এবং আমি যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হারার পর আমি বলেছিলাম যে তারপরেও আমাদেরকে মোহাম্মদ সাইফকে লাগবে। আফগানিস্তানের সাথে ম্যাচে যাওয়ার পরেও বলেছিলাম যে আমাদের মানে দুঃখিত, সাইফ হাসানকে ডেফিনেটলি লাগবে, ব্যাক করাটা লাগবে। এবং এই শ্রীলঙ্কা ম্যাচেও অনেক
কন্টেন্টে আমরা দেখেছি, অনেক অ্যানালিস্টও বলেছেন, ডেফিনেটলি আমার সহকর্মী অনেকেও বলেছেন যে সাইফকে রাখাটা দরকার শ্রীলঙ্কার বিপক্ষে এই একাদশে, এবং অনেকে ইমনকেও রাখছিলেন, তাহিদ হৃদয়কেও বাদ দিয়ে দিচ্ছিলেন। বাট আমার কেন যেন মনে হচ্ছিল যে, আমি ট্রাভেল করছিলাম ব্যক্তিগত একটা কারণে, এবং সেই ট্রাভেল করতে করতে কন্টেন্ট নিয়ে আসা হয়নি, বাট আমিও ভাবছিলাম যে ডেফিনেটলি সাইফ হাসানের সেই ফর্মটা, যেটা তিনি আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন, তামিমকে ফ্রি করে দিয়েছিলেন, আরেকদিকে সেই অভিভাবকত্বের জায়গাটা কিন্তু আমাদের লাগতো। সো সেই ওনারশিপ নিয়ে কিন্তু আজকে সাইফ ব্যাটিংটা করেছেন, কারণ তামিম আজকে কিন্তু আউট হয়ে গেছেন আর্লি, এবং সেই তুষারার বলে আউট হয়েছেন আরেকটা বাহাতি শিকার অবশ্যই তুষারার। তারপরে লিটন এবং সাইফের যে দুর্দান্ত একটা ব্যাটিং ডিসপ্লে, এবং স্পেশালি সাইফের, তিনি একটু ডাউন দ্য উইকেটে না এসে একদম জায়গায় দাঁড়িয়ে জাস্ট ব্যাকফুটটা একটু হাওয়ায় ভাসিয়ে ফ্রন্ট ফুটটা খুব ভালো মতো ব্যবহার করে যে ছক্কাটা মেরেছিলেন, সেই ছক্কাটাই আই গেস একটা মোমেন্টাম সেট করে দিয়েছে এই ম্যাচটা জয়ের জন্য। সো হ্যাটস অফ টু সাইফ হাসান, নিশ্চিত অর্থেই মানে এরকম ইনিংস আপনি অনেক রেয়ার দেখবেন বাংলাদেশ ক্রিকেটে, বাট তিনি যেরকম একটু একটু ধারাবাহিক হওয়ার একটা লক্ষণ দেখাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য, ডেফিনেটলি সেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এই সময়ে। এবং আমাদের পরের ম্যাচটাই ভারতের সাথে, তারপর পাকিস্তানের সাথে ব্যাক টু ব্যাক দিনে ম্যাচ। সো আমাদের ওই এনথুজিয়াজমটা লাগবে, ওই এনার্জিটা ক্যারি করে নিয়ে যেতে হবে ডেফিনেটলি ওই দুটো ম্যাচেও। সো বিগ হ্যাটস অফ টু সাইফ হাসান, এবং অবশ্যই বিগ ক্ল্যাপ টু তাওহিদ হৃদয়। ডেফিনেটলি আমরা সবসময় তাকে লেগ সাইডিশ প্লেয়ার বলতাম, যে তিনি সবসময় লেগ সাইডের দিকেই শট খেলেন, কেন শটের রেঞ্জ বাড়ান না। আজকে তাহিদ হৃদয় দেখিয়েছেন যে ইয়েস, অফ সাইডেও তিনি শট খেলতে পারদর্শী, এবং অফ সাইডের শট খেলেই তিনি রান বের করবেন আজকে। এবং আজকে শ্রীলঙ্কান বোলাররা, সেটা হাসালাঙ্গা বলুন, ওয়েলালাগে বলুন, সবাই কিন্তু, দাসুন সানাকা, সবাই সেই অফ স্টাম্পের বাইরের করিডোরেই বারবার কিন্তু বল করে যাচ্ছিলেন, সেই কাট শট খেলিয়ে তাকে ক্যাচ আউট বা প্লেড অন করানোর চেষ্টা করছিলেন। বাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমি একটা ক্যাপচার করে রেখেছিলাম সেই ওয়াগন হুইলটার 36%-এর মতো শট তাওহিদ হৃদয় খেলেছেন সেই অফ সাইডে, লেগ সাইডেও খেলেছেন, অফ সাইডেও খেলেছেন। এই রকম ব্যাটিং ডিসপ্লে বা ব্যাটিং টেকনিকটাই আমাদের অনেক অনেক বেশি প্রয়োজন ছিল ব্যাটিংয়ে, যে কাজটা আজকে তাওহিদ হৃদয় করিয়ে দেখেছেন। সো এই দুই ব্যাটার তো অবশ্যই, লিটন দাসের ক্যামিওটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ছিল, অবশ্যই বলতে হচ্ছে। বাট 169 রান কখনোই আমার কাছে অ্যাটলিস্ট মনে হয়নি। আজকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষে ছিলাম, সো সেখান থেকেও দেখে মনে হচ্ছিল বারবার যে এই রানটা ডেফিনেটলি খুব বেশি হওয়ার কথা না আমাদের। উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল অবশ্যই, বাট সেখান থেকে আপনাকে ভালো ব্যাটিং করে এই রানটা বের করতে হতো। সো সেই কাজটাই কিন্তু বাংলাদেশি ব্যাটাররা করে দেখিয়েছেন। বাট আমার কোশ্চেনের জায়গাটা আরেকটা জায়গায় রয়ে যায় ডেফিনেটলি, যে আপনি রিশাদকে ড্রপ করেছেন, রিশাদকে ড্রপ করে সেখানে শরীফুলকে খেলিয়েছেন, শরীফুল আজকে মার খেয়েছেন। অনেক গিভেন ডে এটা হতেই পারে কোন একটা বোলারের সাথে, বাট এইরকম একজন বোলার যিনি কিনা আপনাকে উইকেট এনে দিয়েছেন গত কয়েকটা ম্যাচে, এবং দুবাইয়ের এই কন্ডিশনটা আমরা জানি যে কতটা স্পিন ফ্রেন্ডলি হতে পারে। সো এই একটা সিলেকশন, এবং আরেকটা জায়গা সবার চোখে এড়িয়ে গিয়েছে, না আমি ক্যাচিং এর কথা বলছি না, দুবাইয়ের এই স্টেডিয়ামটাতে হরহামেশাই ক্যাচ মিস হয়। আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখেন, সেখানেই ক্যাচ মিসের রেশিওটা সেখানে প্রায় 42-43%। আইপিএল যখন হয়েছিল এই দুবাইয়ের স্টেডিয়ামটাতে, সেই ক্যাচ মিসের হারটাও কিন্তু বেশ অনেক, 35%-এর বেশি। সো এখানে আপনি ক্যাচ মিস করবেন, খুব স্বাভাবিক, বাট ইয়াস, এটা অজুহাত দিলে চলবে না, আপনাকে ক্যাচিং প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। সো এই জায়গাটাতে আমি মনে করি যে অনুশীলনের মাধ্যমে আরো ইমপ্রুভ করা সম্ভব, বাট টেকনিক বা কোন একটা স্ট্র্যাটেজি, আপনি প্রথম 4টা ওভারে কিন্তু বেধড়ক মার খেয়েছেন। আমি শ্রীলঙ্কান ইনিংসের কথা বলছি, ব্যাটিং ইনিংসের। কুশল মেন্ডিস এবং পাথুম নিশাঙ্কা দুজনেই চড়া হয়েছিলেন, কিন্তু সেখানে আপনি শরীফুলকে দিয়ে বোলিং করেছেন একদিক দিয়ে, এবং অন্য দিক দিয়ে নাসুমকে দিয়ে বোলিংটা করেছেন। নাসুমের ব্যাপারটা আমি তাও ঠিকঠাক মতো বুঝতে পারলাম, ইটস ওকে। বাট আপনি তাসকিন আহমেদকে দলে রাখার পরেও তাসকিনকে নতুন বলে আপনি বলটা দেননি কেন? যেখানে তাসকিন শ্রীলঙ্কানদের বিপক্ষে 10টা টি20 ম্যাচে 10টা উইকেট নিয়েছেন, এবং এই 10টা উইকেটের মধ্যে 7টাই বাঁহাতিদের, 7টাই ডানহাতিদের, 3টা বাঁহাতিদের, এবং সেই ডানহাতিদের মধ্যে
কুশল মেন্ডিসের উইকেটও তিনি দুবার নিয়েছেন। সো ওয়াই নট ব্রিঙ্গিং আপ তাসকিন আহমেদ? তাহলে কিন্তু এই রানটা শ্রীলঙ্কার আরো কম হয়, 150 155, তখন কিন্তু আপনার জন্য আরো ইজি হতো সেখানে। এবং সেই একইভাবে তাসকিনকে, আপনি জানেন যে তাসকিন শেষ দিকে গিয়ে স্লগে গিয়ে মার খান, আপনি তাসকিনের ওভারটা রাখলেন ঠিক সেই 20তম ওভারটাই, এবং সেখানে দাসুন সানাকা এই যে ছক্কাটা মেরে দিয়েছেন শেষ বলটাতে, এই ছক্কাটাই কিন্তু বেশি হয়ে যেতে পারতো। থ্যাঙ্কস গড যে বেশি হয়নি সেক্ষেত্রে, বাট এই যে ট্যাকটিক্যাল ডিসিশনগুলো, এই ডিসিশনগুলোই কিন্তু আপনাকে একটা ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে একটু হলেও এগিয়ে দেয়। বাই দ্য গ্রেস অফ গড, এবং মানে থ্যাঙ্কস টু গড যে এই জিনিসটা আমরা কাটিয়ে নিতে পেরেছি আজকে। বাট এই টুকটাক ভুলগুলো ডেফিনেটলি আপনাকে সামনে চিন্তা ভাবনা করতে হবে। এটাই কি আমাদের রাইট কম্বিনেশন? আমরা একটা ম্যাচ জিতেছি এবং উইনিং কম্বিনেশন নিয়ে আমাদের অনেক কথা আছে, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পরবর্তী দুটো ম্যাচ থেকে আপনি একটা ম্যাচ জিতলে কিন্তু ফাইনালে চলেও যেতে পারেন। এবং বৃহত্তর ক্যানভাসে আমার কেন জানি গাটস ফিলিংটা হচ্ছে সেখানে বাংলাদেশ পাকিস্তান অথবা বাংলাদেশ ভারত একটা ফাইনাল আমরা দেখেও ফেলতে পারি। উচ্চাভিলাষী বলবেন আমাকে, ডেফিনেটলি মানে বলবেন পাগল হয়ে গেছে একটা ম্যাচ জিতে, বাট স্টিল আমি দেখতে পাচ্ছি যতটুকু পরিমাণে ম্যাচিউর এই টিমটা হয়েছে। সো ওই ম্যাচিউরিটির দিক থেকে গিয়ে আমার সেই প্রশ্নটা চলে আসে যে এই উইনিং কম্বিনেশনটার দোহাই দিয়ে আমরা পরবর্তী ম্যাচেও কি ভারতের সাথে একই কম্বিনেশনে খেলবো কি না, বা এই জয়ে আমরা গা ভাসিয়ে দেবো কিনা। না, আমাদের এই জয়টাকে সামনে নিয়ে এগোতে হবে এবং আমাদেরকে বিশ্বাসটা আবারও রাখতে হবে যে আমরা এরকম ক্লোজ ম্যাচও বের করে নিয়ে যেতে পারি ডেফিনেটলি। কেমন লাগলো আপনার কাছে ম্যাচ জানিয়ে দেবেন ওয়াট দ্য পিচ, এবং আপনার কাছে টার্নিং মোমেন্টটা কোনটা সেটাও জানাতে ভুলবেন না ওয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।